নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়ার শিল্প বিভাগে সকলকে স্বাগত। আমুদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অফ দি মার্জিনাল। আজ আমাদের এই আমুদরিয়া নিউজ চ্যানেলের স্টুডিওতে উপস্থিত আছেন সাহিত্যিক কৃষ্ণ প্রধান। ওনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত। নমস্কার। তার মোট বইয়ের সংখ্যা 41টি। কবিতা, গল্প, নাটক, রম্য রচনা লেখেন, সমীক্ষা করেন নানা বিষয়ে, আকাশবাণীতে অনুষ্ঠান করেন, নাটকও করেন, শিক্ষকতা করেছেন শিলিগুড়ি কৃষ্ণ মায়া হায়ার সেকেন্ডারি স্কুলে, সাংবাদিকতাও করেছেন, হিমালয় দর্পণের চিফ এডিটর ছিলেন। আজ আমাদের আমুদরিয়া নিউজের স্টুডিওতে এসেছেন। তো স্যার, আপনি কেমন আছেন বলুন? আমি ভালো নেই। কেন? যা অবস্থা আছে এখন দেখছি, কাগজ খুললে তো হ্যাঁ ভালো নেই। আমি নট ওয়েল। তবু আসছি এখানে, আপনারা আমাদের ডাকছেন, আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনার কাছ থেকে আপনার যে লেখালেখি তার প্রথম দিকের কিছু গল্প শুনতে চাই। আমি ক্লাস 7 থেকে পড়ি, আচ্ছা। তখন আমার লিখতে আরম্ভ করেছি। আমি একদম ফার্স্ট বয়, আমি কোনোদিন সেকেন্ড কোনোদিন হয়নি আজ পর্যন্ত আমার লাইফে। তো আমার বাবা আমাদের পড়া কোনো মনে কিছু ইয়াদ করতেন না, মা খুব করতেন। আচ্ছা। তো আমি ক্লাস 1-এ বোধহয় ফার্স্ট হয়েছি। তো রেজাল্ট নিয়ে বাবাকে দেখালাম। তো বাবা রাত্রিবেলা বলেন, তুমি কার বই দিয়ে লিখেছো? তুমি বই লিখেছো? না বাবা। নোটস কাকে কে দিয়ে লিখেছো? দিদিমণি করেছে, মাস্টারমশাই করেছে। যখন তুমি তোমার দিদিমণি করেছে, অন্যদের বই লেখা তুমি করেছে, তুমি কি ফার্স্ট হয়েছো? তুমি নিজে বই লেখো। তো সেভাবে আমি সাহিত্য আরম্ভ করলাম, যে আমার এখন বই কলেজ লেভেলে রেফারেন্সে চলছে। তো আমার 41খানা বই আছে। তো বাবার জন্যই এটা আমি হয়ে গেছি। আচ্ছা, মানে অন্যের কোনো টিচারের দেওয়া নোট বা কারোর বই ফলো করে লেখা নয়, নিজের থেকেই এবার থেকে লিখবো সেই ভাবনা সেই তখন থেকেই শুরু। বাহ, ভীষণ ভালো। তা এখন কি লিখছেন আপনি? এখন তো আমি অনেক রম্য রচনা আমি লিখি আর সমীক্ষা করি এখন। তো অনেক বইগুলো লিখছি, লেখা তো চলছেই। ঠিক আছে, লাস্ট আপনি কি লিখেছেন? লাস্টে এখন আমি হোমারের ইলিয়াড ওডিসি যা আছে না, সেটাকে আমি নেপালিতে অনুবাদ করছি। আচ্ছা। সেটা আমার প্রকাশক আমাকে দিয়েছে, সেটা আমি করছি, কিন্তু ভীষণ কঠিন আছে অনুবাদ করা, টাফ আছে একেবারে। বাংলা থেকে নেপালিতে অনুবাদ করছেন বললেন, তো সেই ব্যাপারে একটু গল্পটা শুনি। বাংলাতে আমি প্রথম বলি যে আমি বাংলা কিভাবে শিখেছি না। আচ্ছা। স্কুল পড়ে, আমি স্কুল পড়িনি, আমি বাংলা শিখেছি। একটা গল্প আছে। আমি মাউথ অর্গান খুব ভালো বাজাতাম যখন কলেজে পড়ি। তো একজন জয়া বলে একজন মেয়ে ভদ্রমহিলা ছিল, মেয়ে ছিল, ও আমার অনেক ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো আমরা লাভ লেটার প্রেমপত্র করতাম, কিন্তু আমি তো বাংলা জানি না, আর লিখতে জানি, পড়তেও জানি না। চলো, মুদি দোকানে আমার একটা বন্ধু ছিল, তো ও চিঠিটা ওখানে দিত, ও উত্তরটা ওই লিখতো, কিন্তু কি লিখতো, কি লিখেছে জানি না। তো একদিন আমাকে ও মেয়েটা ডেকে, যে কেঁদে কেঁদে বলো যে তুমি নেপালি বাঙালি মেয়ের সঙ্গে ভালোবাসা করছো, ও ছেলের ঢাকা আমাকে যা তা লিখেছে, তুমি তো জানো না, তুমি বাংলা না শিখলে তোমাকে আমি ছেড়ে দেবো। তো আমার ভয় পেয়ে গেছি আমি। তো আমি বাজারে গিয়ে বাংলার কখ বই, স্বর বড় বেজমের বই নিয়ে আসা, সারা রাতে আমি বাংলা শিখলাম একদিনের মধ্যে। বাপরে। তো বড় বড় করে আমি প্রেমপত্র আমি লিখেছি আর কি। আচ্ছা। তো এখন সবাই, ওনারা তো বিয়ে হয়ে গেছে, আমি তো পড়াশোনাতে ব্যস্ত ছিলাম। তো আজকে আমি যা হয়েছে, আমি অনেক আবার এই সাহিত্য একাডেমির আমি বাংলা নেপালি ডিকশনারি অনুবাদ করে ফেলেছি, অনেক বই পড়েছি, অনেক কবিতাও করছি। তো আমি শিখেছি, ওর জন্যই শিখেছি, তাকে আমি এখন প্রণাম করি। একদমই তাই। তো এখন আপনার বর্তমান জীবনে কি চলছে? ঘর সংসার? সংসার ভালো চলছে। আমার বড় ছেলে বোম্বেতে ডাইরেক্টর আছে, আচ্ছা, ফিল্ম লাইনে আছে, আর ছোট ছেলে এখানে আছে। এমনি সংসার ভালোই আছে, কিন্তু আমি তো লেখালেখি নিয়ে ব্যস্ত। বিয়ে করেছেন কি বাঙালি কাউকেই নাকি নিজের কাছেই? নেপালি। আচ্ছা, বাহ, ভীষণ ভালো। সে তো আগে চলে গেল, কি করব। আচ্ছা, আপনার কাছ থেকে এবার দুটো কবিতা আমরা শুনতে চাই। ঠিক আছে। প্রথমে নেপালিতে পড়ি, তারপর হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। कविता रातोचिया बेटी अथवा बिहानको खाजासित अबदेखि मलाई रातो चिया पटक्कै नदिनु। बांग्ला नेपाली बुझेर बुझ्दैन अल्प अल्प না, একদমই না, ওই অল্প রামরছো এইসব आवश्यक अब लागे। बेटी अथवा बिहानको खाजासित अबदेखि मलाई रातो चिया पटक्कै नदिनु।
कारण रातो चियाको प्रत्येक चुस्कीमा बन्द चिया कमानका श्रमिकहरूको पसिना गनाउँछ। भोक भोकै छटपटिरहेका तिनीहरूका लालाबालाका क्रन्दन र आर्तनादले पल्लोसम्म पोल्छ। चियापत्तीको राखेका बन्द भाँडोमा बन्द चिया कमान नै श्रमिकहरू रासन पानी औषधिको निम्ति छटपटिरहेका सुन्छु। बेटीसँग गुड मर्निङ लिएर आएको रातो चियामा तिनीहरूको भोलिको बिहान रातो चियामा उडेको देख्छु। रातो चियामा भविष्य हराएका चिया श्रमिकहरूको रगत पिउँदैछु जस्तो लाग्छ। कपभरिको रातो चियामा बन्द चिया कमानका श्रमिकहरूका आँखाका आँसु देख्छु। श्रमिकहरूका आँखाको आँसु खाँदिन। रातो चिया पिउँदिन अब म, रातो चिया पिउँदिन अब म, রাতো চা পিয়ে দিলাম। সেটাকে বাংলাতে বলি আমি। হ্যাঁ অবশ্যই। লাল চা, ব্যক্তি বা সকালের ব্রেকফাস্ট সঙ্গে আর আমাকে লাল চা দেও না কেউ, কারণ লাল চার প্রতিটি চুস্কিতে বন্ধ চা বাগানের শ্রমিকদের ঘাম গন্ধ করে, খিদেতে ছটপট করা তাদের কচি ছেলে মেয়েদের ক্রন্দন এবং আর্তনাদ জ্বালা করে। চা পাতা রাখার বন্ধ কৌটোতে বন্ধ চা বাগানের শ্রমিকগুলো রাশন পানি ওষুধের জন্য ছটপট করে দেখছি। বেডটির সঙ্গে গুড মর্নিং নিয়ে আসা গরম লাল চায়ে তাদের কালকে সকাল উষ্ণ ভাব সঙ্গে উঠতে দেখি। লাল চাতে ভবিষ্যৎ হারানো চা শ্রমিকদের রক্তপান করেছি মনে হয়। রোগ আর খিদেতে ছটপট করা কচি ছেলে মেয়েদের সপলা ইচ্ছে আমার ডাইনিং টেবিলে আত্মহত্যা করছে মনে হয়। কাপ ভরা লাল চায়ে বন্ধ বাগানের শ্রমিকদের চোখের জল দেখি। শ্রমিকদের চোখে জল খাবো না, সত্যি লাল চা খাবো না, আবার লাল চা খাবো না, লাল চা খাবো। বাহ, ভীষণ সুন্দর। আরো একটি কবিতা শুনতে পারি কি আমরা? অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আমি তো জানেন দার্জিলিং এর অবস্থা তো ভালো নাই বিভিন্ন দিক থেকে। তো রাজনীতি বলবো না, আপনার যে ধস পড়ছে। তো আমি দার্জিলিং সঙ্গে আমার দার্জিলিং জন্ম না জন্ম আমার করসঙ্গে বাড়ি, কিন্তু দার্জিলিং সঙ্গে আমার ভালোবাসা আছে। তাহলে একটা কবিতা লিখছি, দার্জিলিং তুমি আজকাল কেমন আছো, বাংলাতে পড়ি। হ্যাঁ অবশ্যই। আন্দোলনের ব্যথা নিজের কোলে বহন করে হাজার শহীদের স্বপ্ন, সুন্দর স্বপ্ন নিজের পায়ের তলায় রেখে তুমি নিমেষের দিকে অবাক হয়ে তাকিয়ে আছো। দার্জিলিং তুমি আজকাল কেমন আছো? মৃত্যুর অপেক্ষা করার শহীদের বিদ্যা মায়ের মতো, শহীদ ছেলের পেনশনের অপেক্ষায় ক্যাপিটাল ঘরের মতো তুমি মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো। দার্জিলিং তুমি আজকাল কেমন আছো? আন্দোলনের হাটে তুমি বিক্রি হয়েছো, যাই হোক তোমার রূপ পরিবর্তন করতে পারোনি, নিজের স্বভাব পরিবর্তন করতে পারলে না। রাজনীতির বাজারে বিক্রি হয়ে গেছো তুমি হাজারবার মরে যাচ্ছ, তবুও তুমি বেঁচে আছো এবং মৃত্যুবরণ করছো। দার্জিলিং তুমি কেমন আছো? এটা একদমই আপনারই লেখা? আমার লেখা। আচ্ছা, আপনি এটাকে প্রথমে কি বাংলায় লিখেছিলেন না প্রথমেই নেপালিতে লেখা? নেপালিতে প্রথম, তারপরে সেটাকে বাংলায় অনুবাদ। বা ভীষণ সুন্দর। আমি বাংলা লিখতে পড়তে পারি সেই মেয়ের জন্য। একদমই তাই। আচ্ছা, আপনি তো খেলার ধারা বিবরণীও দেন, তো সেই বিষয়ে একটু শুনি। হ্যাঁ, আমি ধারা বিবরণ করি, সেটা গল্প আছে একটা। হ্যাঁ বলুন। তো আমার বাবা তো পুলিশের চাকরি করতেন এই শিলিগুড়িতেই। তো অবস্থা আমাদের ভালো ছিল না, আমাদের কাছে রেডিও ছিল না। আচ্ছা। তখন আকাশবাণী খরসাং থেকে এই ধারা বিবরণ আসতে ফুটবল, আমি খুব আগ্রহী, আমি খুব ভালো ফুটবল খেলতাম। তো আমাকে খুব ইচ্ছা ছিল যে মানে কিন্তু কী হয়েছে যে অন্যদের বাড়িতে টিভি ছিল, ওটা ধারা বিবরণ আসছিল, আমি ফাইনাল দেখেছি অন্যদের বাড়িতে। আচ্ছা। কাকিমা বলতাম, এখন আন্টি জমানা ছিল না, আন্টি অঙ্কল, কাকিমা মামি এরকম বলে ডাকতাম। তো কাকিমার বাড়ি দিয়ে আমি সেমিফাইনাল দেখলাম, ফার্স্ট সেকেন্ড সেমিফাইনাল দেখলাম। তারপর আমি ফাইনালের দিন আমি যখন গেলাম, রোববার আমার মনে আছে, তো ও কাকিমা দরজা বন্ধ করে দিল। আমি কতবার দরজা করলাম কিন্তু উনি খুললেন না। আচ্ছা। তো আমি নিরাশ হয়ে আমি ফিরে এলাম বাড়িতে। তো আমাদের ছোট ঘর একটা, পুলিশের কোয়ার্টার। তো বাবা বললেন যে তুমি শুনবে না, আজকে যাবনি? বলে না, আমি যাবো না বাবা। বললাম আমি, তো কেন বললো না? এমনি বললাম। তো বাবা উঠে সবাই নাইট করে আসছে, আমাকে বাবা বেল্ট দিয়ে পুরো মারছে। হ্যাঁ মারছে, আমি কান্নাকাটি করলাম। তো বলছে তুমি অন্যদের ঘরে, অন্যদের রেডিওতে অন্য লোক বলা তুমি কেন শুনবে, তুমি নিজের বলতে হবে। তো সেভাবে আমি করতে করতে আজকে আমি আকাশবাণী খরসাগের ধারা বিবরণ করি। বাবার চলে আমি হয়েছি। আর তখন বাবাকে আমি প্রথম যখন আবার রেডিওতে ব্রডকাস্ট হলো ধারা বিবরণী, তো রেডিও কিনে বাবাকে শোনালাম। আমি খরসাগে ছিলাম, খরসাগে থেকে করছি, পথে স্কুলের উপর থেকে। বাবা শুনলেন, বললাম বাবা দেখো তোমার ছেলে
আজকে নিজে আজকে বলছেন নিজে টাকা দিয়ে রেডিও কিনে আজকে নিজে কেমন লাগছে বাবা আমাকে কোলে ধরলো, তো বাবার জন্য আমি আজকে ধারা বিবরণ হয়েছি, তো বাবাকে শ্রদ্ধা জানাই। একদমই তাই, অবশ্যই। তো আপনি যে এত এত কাজ করছেন, লেখালেখি আবার ধারা বিবরণীও দিচ্ছেন, তো এক্ষেত্রে বলি আপনি নিশ্চয়ই প্রশংসাও প্রচুর পান, তো সেক্ষেত্রে পাই আজকে আমি আজ পর্যন্ত আমি 171 পুরস্কার সম্মান পেয়েছি বাপরে, বিদেশ থেকে কেউ করে। তো প্রশংসা আমি আগে খুব মানে ইচ্ছা করতো যে প্রশংসা করবো, এখন ভালো লাগে না। আমি কেন লাগে না, একটা গল্প বলবো আপনাকে। হ্যাঁ, মূর্তিকার ছিলেন, তো উনি সুন্দর মূর্তি বানাতেন। তো ওনার যাওয়ার সময় হয়ে গেল, তো যমরাজ যমদূত পাঠালো যে ওকে তুলে নিয়ে যাবে। তো উনি টের পেলেন, তো উনি কী করলেন, নিজের মূর্তি 3টি মূর্তি বানালেন, নিজের সেম ওখানে দাঁড়া আছে, কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তো যমদূত আসলো, ও বুঝে গেছে যে আজকে আমাকে নিয়ে যাবে, আমি তো মরবো আজকে, আমি তো মরতে চাই না, আমার অনেক কাজ করতে হবে। তো উনি মাঝখানে গিয়ে দাঁড়ালেন, যেভাবে মূর্তি বসে আছে এরকম করে ওরকম বসে আছে। আসলো ওরা, দেখলো ও লোক তো নেই, যে লোককে খুঁজছি আমরা, তো ফিরে গেল। আবার যমরাজ বললো যে পাওয়া গেল না, উনি লোক তো নেই ওখানে, শুধু মূর্তি শুধু আছে। তারপর যমরাজ বোকা দিল, যাও তোমাকে নিয়ে আসতে হবে। তো আবার গেল, আবার ওই 4টা মূর্তি, ও আবার টের পেলো, আবার ওখানে বসলো, এরকম করে বসলো। তো দেখলো, তখন একবার ও যমরাজের যমদূত প্রশংসা করলো যে মূর্তিটা কে বানাইছে, না বাপ, সত্যি এত সত্যি সুন্দর মূর্তি আছে। এই লোকটাকে পেলে আমি হাত চুমুকো করতাম, ও পা ধরতাম, আমি ও কোলে নিতাম আমি। ও লোকটা খুব পাগল হয়ে গেছে, ও লোকটা আমি বলে নিচে নেমে আসলো, তখন ওকে ধরে নিয়ে চলে গেল। তা প্রশংসা করলে, প্রশংসা নিতে করে এরকম করতে হয়, আর আমি প্রশংসা চাই না। একদমই তাই, ভীষণ সুন্দর। এবারে আপনার কাছে জানতে চাইবো, আপনি যে এক্ষুনি বললেন আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, তো তার মধ্যে থেকে সব থেকে বেশি আপনার মানে আকর্ষণজনিত পুরস্কার কোনগুলো মনে না হয়েছে? দেখেন, সেটা তো বলা যায় না, সবই পুরস্কার ভালো লাগে, হয়তো আমাকে ওখানে 1 টাকা দেখ, ওটা পুরস্কারই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। তো আন্তর্রাষ্ট্রীয় আমি আমেরিকা থেকে পেয়েছি, জার্মান থেকে পেয়েছি, অনেক পুরস্কার পেয়েছি লেখালেখি করে। সব পুরস্কার আমার মানে ছেলের মতন, মেয়ের মতন। একদমই তাই। তো এবারে শেষ করব অনুষ্ঠান, তার আগে আপনাকে বলি বর্তমান সমাজে যা চলছে আরজি কর ঘটনা, তো এই আরজি কর নিয়ে আপনি কি বলবেন? সেটা তো মারাত্মক ব্যাপার, সেটা তো না হওয়া ঘটনা হয়ে গেছে। তো কিছু কিছু লোক আছে যা করছে এটা, না তো এখন সিবিআইয়ের হাতে আছে, সেটা আমাদের বলাও নাই। তো দুঃখের ব্যাপার, ও মেয়েটাকে আমরা শান্তি কামনা করি, ওর কেসটা তাড়াতাড়ি জাস্টিস হোক পাক। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও নমস্কার। আপনার লেখালেখি না থামুক, কলম চলতে থাকুক, আপনি লিখুন, আরো ভালো ভালো কাজ করুন। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে আজকে আমাদের যারা দর্শক এবং শ্রোতা বন্ধু, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।